আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকবে? আসলে এই মুহূর্তে এই প্রশ্নটি না করে বরং বলা ভালো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে গভীর তলানিতে গিয়ে পৌঁছেছে এবং এই সম্পর্ক কিভাবে আবার আগের জায়গায় ফিরে যাবে এখন সেটাই কিন্তু কোটি টাকার প্রশ্ন। বলছিলাম চলমান ভারত এবং বাংলাদেশের এই বৈরী সম্পর্ক এবং পারস্পরিকভাবে কূটনৈতিকভাবে যেরকম চাপানুতোর চলছে দুই দেশের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে, বলা ভালো গত কয়েক মাস ধরে, তারই রেশ কিন্তু দুই দেশের সাধারণ মানুষের মধ্যে এখন অনেক বেশি নেতিবাচকভাবে পড়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। আজকে আমি সম্প্রতি ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্য এবং তারপর গতকালকে আমাদের সেনা প্রধানের বক্তব্য এবং গতকালকে একই রকম ভাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য, এসব নিয়ে আজকে আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন রাখবো এবং সেই প্রশ্নের অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব, কিংবা আমার কাছে যদি সমাধান না থাকে তাহলে নিশ্চয়ই সেই সমাধান আপনাদের কাছে বা জাতির কাছে রাখবো। দর্শক, আপনারা জানেন যে সবসময়ই প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করে। বিশেষ করে আমার দীর্ঘ প্রায় 2 দশকের বেশি সময় ধরে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি সবসময় দেখেছি এবং সবসময় আমার ব্যক্তিগতভাবে আগ্রহ যে এই দুই দেশের মানুষের মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক 1947, 52 এবং 71 এর পরবর্তী বিভিন্ন চড়াই উতরাই এবং ঘটনাবহুল নানা যে দুই দেশের মধ্যে সম্পর্ক তার আজ দুই দেশের সাধারণ মানুষের উপর পড়েছে। কিন্তু তারপরও একেবারে দিন শেষে একটা খুব শক্তিশালী এই সম্পর্ক বা নিবিড় সম্পর্ক বা আত্মবিশ্বাসী কিংবা বিশ্বাসযোগ্য সম্পর্ক হিসেবে উঠে এসেছে। যদিও এই মুহূর্তে এই কথাটি বলার কোনো জায়গা নেই যে দু দেশের মধ্যে একটা শ্রেণীর মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা এই যে শব্দটি, এই শব্দটি একেবারে আক্ষরিক অর্থেই অনুপস্থিত। অর্থাৎ একটি শ্রেণীর মধ্যে প্রবলভাবে দুই দেশের বিরুদ্ধে বিদ্বেষ এবং অবিশ্বাস প্রকটভাবে দানা বেঁধেছে। তারই ফলশ্রুতিতে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ, বিদ্বেষমূলক কথাবার্তা কিন্তু আমরা সবসময় দেখতে পারি এবং পোস্ট, পাল্টা পোস্ট এবং ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে একেবারে সিভিল সোসাইটি থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ, একেবারে ডে লেবার দিনমজুর থেকে শুরু করে দেশটির নীতি নির্ধারক এবং সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে দুই দেশের ক্ষেত্রে এই একটি শ্রেণীর মধ্যে কিন্তু আমরা তীব্র এই বৈরিতা, বিদ্বেষমূলক যে পারস্পরিক আক্রমণ সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রসঙ্গে ফিরি। আপনারা জানেন যে দুদিন আগেই রণধীর জয়সওয়াল, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, তিনি প্রাসঙ্গিকভাবেই বাংলাদেশের ইস্যুটিকে সামনে এনেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা এবং ভারতের অবস্থান সম্পর্কে তিনি তার মতামত ব্যক্ত করেছেন। তার নয়, রাষ্ট্রের মতামত ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে এই রণধীর জয়সওয়াল এর আগেও, যদি ভুল না হয়ে থাকে, মাসখানিক আগেও তিনি মন্তব্য করেছিলেন এবং আমাদের এই রাষ্ট্রের ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন। এবং ভারতের অবস্থান যে এর 1 মাসের আগে উনি যে প্রেস মিটটা করেছিলেন তার ওই প্রেস মিটের ক্লিপটা যদি আপনাদের সামনে থাকে এবং সম্প্রতি সবশেষ 2 দিন আগে যে প্রেস মিটটা করেছে সেই প্রেস মিটের যদি ভিডিও ক্লিপ থাকে তবে আপনারা দুটো পাশাপাশি ভিডিও ক্লিপ দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে ভারতের যে অবস্থান, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে দৃঢ়তা বা বাংলাদেশ সম্পর্কে তাদের যে মনোভাব, তার কিন্তু এক চুলো এদিক সেদিক হয়নি। অর্থাৎ 1 মাস আগে অফিসিয়ালি তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য, সেই অবস্থান কিন্তু একেবারেই অনড়। এবং এক্ষেত্রে আরেকটু যোগ করা যায় যে সেই আগের বক্তব্যের মধ্যে কোথাও গিয়ে উল্টো যে প্রেশার গেম বা উল্টো ভাবে চাপ প্রয়োগ করার জায়গাটা খানিকটা কম ছিল। এবার সবশেষ রণধীর জয়সওয়ালের যে বক্তব্য তাতে কিন্তু বাংলাদেশের উপর যে ক্ষুব্ধ, রুষ্ট এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার জন্য ভারতের যে উদ্বেগ বা ভারত যে চায় দ্রুত সেটি হয় এবং সেটি না হওয়ার কারণে যে ভারত যে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, সেটাতে কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র তার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। একই রকম ভাবে আপনারা জানেন যে 2 দিন আগে ভারতের সেনাপ্রধান দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনিও কিন্তু একই রকম ভাবে বলেন যে বাংলাদেশের নির্বাচিত সরকার, অর্থাৎ বাংলাদেশে যদি নির্বাচিত সরকার না আসে ততক্ষণ পর্যন্ত ভারতের যা অবস্থান সেটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তিনি পরিষ্কার করে বলেছেন যে অবস্থা এই মুহূর্তে চলছে সেই অবস্থাতে ভারত তার যে অবস্থান সেটা পরিবর্তন করবে না। একমাত্র ভারতের অবস্থান পরিবর্তন হবে তখনই যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা পাবে এবং সেটা বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। ভারতের অবস্থান পরিষ্কার, ভারত তো বাংলাদেশের সঙ্গে বা তার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু প্রতিবেশীদের অভ্যন্তর থেকেও সেরকম সাড়া আসতে হবে, সেরকম
যেরকম ইতিবাচক উদ্যোগ নিতে হবে, সেইটি সম্ভবত ভারতের পক্ষ থেকে ভারত মনে করছে যে বাংলাদেশের কাছ থেকে যে রেসপন্স, যে সাড়া, যে প্রত্যুত্তর সেটা এখনো পর্যন্ত আসেনি, এবং সে কারণেই ভারতের অবস্থান কিন্তু আগের মতোই অনড়। এবার আসি যে এই আমি শুরু যেটা করেছিলাম যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, প্রশ্নটি অবান্তর, বরং একেবারে পরিষ্কার একটি লাইনে লিখে দেওয়া যায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে, তলানিতে, একেবারে শেষ লাইনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে। 5 আগস্টের পর একেবারে পুরো দৃশ্যপট 180 ডিগ্রি পাল্টে যায় এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে দীর্ঘ কয়েক দশকের সুসম্পর্ক এবং এই দুই দেশের মানুষের সঙ্গে যে দৃশ্যত আমরা দেখেছি, যে যোগাযোগ, যাতায়াত, একটা অন্য ধরনের অনুভূতিপূর্ণ যে একটা অভিব্যক্তি ছিল দুই দেশের অধিকাংশ মানুষের মধ্যে, সেটি কিন্তু 5 আগস্টের পর থেকে ম্লান হয়ে যাচ্ছিল, ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, এবং পরবর্তীতে অগাস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরের পর থেকে সেগুলো একদম পারস্পরিক বিদ্বেষ, একেবারে মনে হয় না যে রাস্তায় দাঁড়িয়ে দুই প্রতিবেশী মানে একেবারে পায়ে পা দিয়ে ঝগড়া বা গায়ে গা লাগিয়ে ঝগড়া, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখনো পর্যন্ত ব্যাপারটা কিন্তু সেরকমই রয়েছে। তো সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকগুলো ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একেবারে যে বলবো যে শেষ লাইনে রয়েছে বলে এই সম্পর্কটি একেবারে কর্পূরের মতো উবে গিয়েছে বা এই সম্পর্ক আবার আগের জায়গায় ফিরবে না, সেইটা কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে দাঁড়িয়ে সেটা প্রেডিকশন করা বা সেই আশঙ্কা করার জায়গায় একেবারেই নেই, কারণ বিশ্বের বহু দেশে এই প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন হয়েছে এবং একটা পর্যায়ে সেটি অবশ্যই সমাধান হয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক কারণে, রাজনৈতিক কারণে, ভাষার কারণে, সংস্কৃতির কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে এবং জিওপলিটিক্স যেটি আমরা ভূ রাজনৈতিকগত কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে এবং সেটা কিন্তু প্রত্যেকেরই অন্তর্নিহিত প্রত্যাশা। আজকে যারা ভারতের বিরুদ্ধে কিংবা ভারতকে সমালোচনায় বিদ্ধ করছেন কিংবা ভারতের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে বলছেন এবং বাংলাদেশিদেরকে সমালোচনায় বিদ্ধ করছেন, তারাও দিন শেষে মনে প্রাণে কোথাও গিয়ে হয়তো চান যে শেষ মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী সুলভ হোক, বন্ধুত্বপূর্ণ হোক এবং আস্থাপূর্ণ হোক, বিশ্বাসযোগ্য হোক। সেটা কিন্তু এই সমালোচক, এই মুহূর্তে যারা বৈরিতা দেখাচ্ছেন, তারাও চাইছেন। তো সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে একটা কঠিন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং এই সম্পর্ক, আমি শুরুতে বলছি, এক এক করে এই সম্পর্ক উত্তরণের যে পথ বা কিভাবে সামনের দিকে এই সম্পর্কগুলো রিস্টোর করার ক্ষেত্রে কি কি হতে পারে এবং দুই দেশের যা দাবি সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এক এক করে বলবো, আপনারা ইতিমধ্যেই জানেন এবং জেনেছেন যে ভারতের দিক থেকে দাবি কি, বাংলাদেশের দিক থেকে দাবি কি এবং কেন আজকের এই দৃশ্যপটটা পরিবর্তন হয়েছে। তাহলে এক এক করে বলি। বাংলাদেশের পক্ষ থেকে দাবি, 5 আগস্টের পরে যে দাবি, সেই দাবিটা এই মুহূর্তে প্রাসঙ্গিক, কারণ 5 আগস্টের পরে দাবি কূটনৈতিকভাবে অন্য বিষয় দাবি ছিল এবং প্রধান দাবি ছিল বাংলাদেশের অভ্যন্তরে একটি রাজনৈতিক দলকে প্রচ্ছন্নভাবে ভারত সমর্থন করছে, সেটা যাতে না করে ভারত। দ্বিতীয় দাবি ছিল তিস্তার যে ন্যায্য জল বাংলাদেশের প্রাপ্য জলপ্রবাহ নিশ্চিত করা। এছাড়াও বিভিন্ন রকম ভাবে বাণিজ্যিক সুবিধার ক্ষেত্রেও ভারত এবং বাংলাদেশের মধ্যে বৈষম্যহীন একটি বাণিজ্যিক সম্পর্ক হোক, এটাও বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের কাছ থেকে প্রত্যাশা করেছিল এবং সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক না থেকে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক তৈরিতে সরকার সহায়ক ভূমিকা পালন করুন, এটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি ছিল। এবার আসি 5 আগস্টের পর আরো নতুন দাবি যুক্ত হয়েছে। সেই নতুন দাবিগুলো কি? 5 আগস্টের পর প্রধানতম দাবি হচ্ছে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী যেরকম ভাবে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন কিংবা তাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা বাংলাদেশ থেকে ভারতে তিনি পালিয়ে এসেছেন, দিল্লিতে শেখ হাসিনা আশ্রিত বা আশ্রয় পেয়েছেন। এই দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা বাংলাদেশের অধিকাংশ মানুষ চান না এবং তারা কি চান? শেখ হাসিনাকে, তাদের ভাষায় কোট আনকোট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। এটা বাংলাদেশের কমন পিপলের বা বাংলাদেশের সাধারণ মানুষের এটা প্রধানতম দাবি, এই মুহূর্তে দাবি। এবং তারপর ছোট ছোট অনেকগুলো দাবি রয়েছে, এটা সেক্টর ওয়াইজ ভাগ করা যায় এবং ভারতের যারা নীতি নির্ধারণ করেন তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক ব্যবস্থায় যেরকম ভাবে গত 15 বছর ভারতের একটা অংশগ্রহণমূলক দৃশ্য সেটা আমরা দেখেছি বা বাংলাদেশের মানুষ দেখেছে, যে সবসময় আওয়ামী লীগ যেটা বলে আসতো যে ভারত তাদের পাশে রয়েছে, যে কারণে এই সমস্ত নির্বাচনগুলোতে প্রাথমিকভাবে ভারত থেকে সবচাইতে আগে বাংলাদেশের ওই তৎকালীন প্রধানমন্ত্রী বা ওই সময় বিতর্কিত যে
নির্বাচনের পর ভারত থেকে দিল্লি থেকেই প্রথম শুভেচ্ছা পাঠানো হতো, সেইটা যাতে আগামীতে ভারত না করে। এবং একটি অংশের দাবি হচ্ছে যে বাংলাদেশের 5ই আগস্টের পর যে ভিসা ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত কিছু জায়গায় রেস্ট্রিকশন আরোপ করেছে, কড়াকড়ি আরোপ করেছে, সেটা ভারত তুলে দিক। সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য, যারা অত্যন্ত প্রয়োজনে ব্যবসা বাণিজ্যের জন্য, ভ্রমণের জন্য কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য ভারতে যেতে আগ্রহী, তাদেরকে ভিসা দেওয়া হোক, এটাও বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের দাবি। এবং একই রকম ভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারত আগামীতে যাতে না গলায়, এবং তিস্তা প্রকল্প, যেটা আমার মনে হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ঘেটে, যে তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের থেকে বাংলাদেশের মানুষ চীনের প্রতি আগ্রহী বেশি। তিস্তা প্রকল্প, মহাপ্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভারত নয়, চীন হোক। সুতরাং এই যে তিস্তা নিয়ে রাজনীতি বা তিস্তার জল নিয়ে রাজনীতি, সেই রাজনীতি ভারত না করুক। এবং সর্বোপরি 4500 কিলোমিটার যে ভারতের সীমান্ত ভাগ করে নিয়েছে বাংলাদেশ, এই সীমান্তে বাংলাদেশি কোনো পাচারকারীকে লক্ষ্য করে গুলি না ছোড়ে, যাতে কোনো রক্তপাত না ঘটে, এবং সেই রক্তপাতহীন একটা সীমান্ত চাইছেন বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ। এবং গণমাধ্যমও আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার যে বাংলাদেশের মানুষের যে দাবি, সেই দাবি কিন্তু রোজ এসছে। এবার আসা যাক ভারতের সাধারণ মানুষ বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করে 5ই আগস্টের পর, বা ভারত সরকারের অবস্থান কি। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই দিল্লিতে শেখ হাসিনার যে আশ্রয়, সেটি একেবারেই রাজনৈতিক আশ্রয়, এবং এই আশ্রয় যাকে দেওয়া হয়েছে তাকে সার্বিকভাবে নিরাপত্তা, এবং তিনি না যেতে চাইলে কোনোভাবেই দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের দাবি অনুযায়ী কোট আনকোট ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেওয়া হবে না। আবার দিল্লির দাবি কোট আনকোট বাংলাদেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে আশ্রিত রয়েছেন, অর্থাৎ অতিথি, তার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকার এবং ভারতীয় প্রত্যেক নাগরিকের, সেটা ভারত থেকে দাবি করা হয়েছে। এবং ভারত এই অবস্থান তার পরিষ্কার করেছে। এক্ষেত্রে কোনো ধরনের এর মধ্যে ফাঁকফোকর নেই, কোনো জল মেশানো নেই, খুবই ট্রান্সপারেন্ট ভারতের অবস্থান। শেখ হাসিনার বিষয়ে ভারত তাদের নীতিগত অবস্থানগতভাবে সমস্ত রাজনৈতিক দলের অবস্থান জানিয়ে দিয়েছে, এবং ভারত এক্ষেত্রে পরিষ্কার। এবং ভারতীয় অধিকাংশ মানুষই শেখ হাসিনা ফেরত দিতে রাজি নয়, এবং এই চাওয়াটা বাংলাদেশের মানুষের চাওয়া হলেও এটা আপাতত দৃশ্যে ভারতীয়রা এতে সম্মত নন। 2 হচ্ছে 5 আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্বিচারে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদের বাড়িঘরের উপর হামলা, লুটপাট এবং নির্যাতন চালানো হচ্ছে, এবং প্রতিনিয়ত একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর বিভিন্ন জেলায় জেলায় যে খবর ভারতীয়রা পাচ্ছেন বা আমরা পাচ্ছি, তাতে ভারত ক্ষুব্ধ। এবং ভারত চায় যে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত জনজাতি যারা যে সদস্যরা বাংলাদেশি নাগরিকরা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। এক্ষেত্রে সরকার, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, যাতে নিরাপত্তা নিশ্চিত করেন। এবং একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে যেরকম ভাবে তীব্র ভারত বিরোধিতা চাগার দিয়ে উঠেছে, এবং তীব্র ভারত বিরোধিতা যেরকম ভাবে তার একটা বিষ বাষ্প তুলছে, তাতে ভারতের অভ্যন্তরে কিন্তু থ্রেট হিসেবে ভারত সরকার মনে করছে। এবং ভারতীয় প্রত্যেক মানুষ, প্রত্যেক নাগরিক এবং সত্যিকার অর্থে সাংবাদিক হিসেবে আমাদেরও কোথাও আশঙ্কা করার জায়গা তৈরি হয়েছে যে পরিমাণ 5 আগস্টের পর যাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে আমি বলবো না, এগুলো আইনানুগ বিষয়, এগুলো কোর্টের বিষয়, সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আইনি বিষয়ে নিয়ে কথা বলবো না। কিন্তু যে তথ্য খবরের কাগজে উঠে এসেছে যে যাদের বিরুদ্ধে জঙ্গিপনায় বা সরাসরি আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকমের এলিগেশন ছিল, তাদেরকে কিন্তু 5 আগস্টের পর 6-7 তারিখে ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং বিপুল সংখ্যক কোট আনকোট জঙ্গিকে কিন্তু বাংলাদেশের এই বর্তমান প্রশাসন ছেড়ে দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে এই জঙ্গিরা কি করবেন? বাংলাদেশের তো তাদের কোথাও তাদের কোনো নাশকতা করার কোনো পরিকল্পনা নেই। তারা কি করবেন? তারা স্বাভাবিকভাবে সঙ্গত কারণে এরা সীমান্ত টপকে বা নামে বেনামে বা স্বাভাবিক সাধারণভাবে তারা চলে আসবেন, পাসপোর্ট করে বাংলাদেশের সাধারণ নাগরিকের ছদ্মবেশে ভারতের অভ্যন্তরে এসে গন্ডগোল পাকাবেন, নাশকতা করবেন। এর আগে আমরা বর্ধমানের খাগড়াগড়েও কিন্তু একই রকম দৃশ্য দেখেছিলাম। তারাও কিন্তু স্বাভাবিকভাবে সীমান্ত টপকে নয়, স্বাভাবিকভাবে তারা এসেছিল, এবং তারা কিন্তু বড় ধরনের একটি অশান্তির পরিকল্পনা করেছিল, এবং বড় সড়ক দুর্ঘটনা থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বেঁচেছিল। সুতরাং ভারতের অভ্যন্তরে ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে এটা বড় ধরনের থ্রেট, যেটা ভারতবাসী কিংবা ভারত সরকার সেটাকে ভালোভাবে দেখছেন। এবং বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে প্রত্যাশা যে এই বিষয়গুলো খুব শক্ত হাতে
বাংলাদেশ সরকার দেখুক। এবং একই রকম ভাবে তিস্তার যে জলবন্টন, সেই তিস্তা জলবন্টনের পরবর্তী তিস্তা মহাপ্রকল্প, সেই প্রকল্প নিয়ে কিন্তু ভারতের অবস্থান পরিষ্কার যে দিল্লি এবং ঢাকা এর আগে প্রায় সম্মত হয়েছিল, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টিতে রাজি ছিলেন না বা রাজি নন, সে কারণেই এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটি বাংলাদেশের প্রায় প্রত্যেক মানুষ জানেন যে এই তিস্তা প্রকল্প বা এটি স্টেট সাবজেক্ট। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক ব্যবস্থা এবং কোনো রাজ্যকে এখানে বাইপাস করে সামগ্রিকভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি ভারতের সংবিধান পারমিট করে না। এবং সে কারণে আপনারা জানেন যে 1996 সালে 12 ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের সঙ্গে ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল এবং তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তার ইতিবাচক সম্মতি ছিল বলেই দেবগড়া তৎকালীন প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঐতিহাসিক 30 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তি কিন্তু আগামী বছর 12 ডিসেম্বর মেয়াদটি শেষ হবে। সুতরাং সেটি যদি রাজ্য সরকার সহমত না থাকে তাহলে দিল্লির পক্ষে এই কাজ করা খুবই কঠিন। এবং একই রকম ভাবে ভারত সবসময় সীমান্ত রক্ষা, কারণ ভারতের এত বড় একটি দেশ, 140 কোটি মানুষের দেশ, এতগুলো স্টেট, এতগুলো সেন্ট্রাল টেরিটরি, এত জনজাতি, এত ধর্মের মানুষ এবং এত সারা পৃথিবীর প্রচুর সংখ্যক মানুষ, পর্যটকরা ভারতের অভ্যন্তরে আসা যাওয়া করেন। সুতরাং ভারত তাদের অভ্যন্তরের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে প্রধানতম যে গার্ড, সেই গার্ড হচ্ছে সীমান্ত। সেই সীমান্ত রক্ষার ক্ষেত্রে ভারত কিন্তু এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ অতীতেও করেনি, আগামীতেও করবে না। সুতরাং ভারতের দিক থেকে সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি ভারত সরকার অতীতেও নেয়নি এবং আগামীতেও নেবে না। এবং সেক্ষেত্রে বারবার আমরা দেখেছি যে সীমান্তের গুলি বিনিময়ের বিষয় বা ভারতের দিক থেকে যে গুলি ছোড়ার অভিযোগ, সে অভিযোগটি বাংলাদেশ থেকে আসে এবং সেই অভিযোগটি বাংলাদেশ থেকে তারা করছেন, কিন্তু বিএসএফ এর পরিষ্কার বক্তব্য যে বিএসএফ এর উপর আক্রমণ না করলে বিএসএফ কিন্তু সেই গুলি ছোড়ে না এবং যতগুলো ঘটনা ঘটে সেগুলো কিন্তু বিএসএফ এর উপর আক্রমণ করার পরই তারা আত্মরক্ষার্থে গুলি চালায় এবং সেখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে 4500 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তের প্রায় অধিকাংশ সীমান্তই কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গা দিয়ে কিন্তু সীমান্তগুলো রয়েছে। প্রচুর এই সমস্ত সীমান্ত দিয়ে কিন্তু রোজ নানা ধরনের পাচার এবং স্মাগলিং হয়। বিশেষ করে গরু পাচার একটা শিল্পে পরিণত হয়েছিল, যদিও এখন দুই দেশের সরকার প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনী তৎপরতা এগুলো কমেছে। নারী এবং শিশু পাচার হতো, সেটা অবশ্য অনেকটা আগে থেকে কমেছে, কিন্তু এখনও বিভিন্ন ধরনের জাল টাকার মতো, মাদকের মতো এবং অবৈধ অস্ত্র কিন্তু চোরাচালান হয় এবং সেই ক্ষেত্রে আমাদের সীমান্তরক্ষী বাহিনী তৎপরতা থাকে এবং বাংলাদেশের দিক থেকেও কিন্তু তৎপরতা আমরা সবসময় দেখতে পাই। এবং সে কারণেই যেহেতু স্মাগলিং একটা বড় সমস্যা এবং ক্যাটেল স্মাগলিংটা একটা শিল্পে পরিণত হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ক্যাটেল স্মাগলিং বা গরু পাচার করার ক্ষেত্রেই বিএসএফ এর যে জিরো টলারেন্স নীতি, সেটা কিন্তু বিএসএফ প্রয়োগ করে এবং তার ফলশ্রুতিতে এই প্রাণহানির ঘটনা ঘটে। আমি কোনো প্রাণহানিকে এই ঘটনা দিয়ে জাস্টিফাই করতে চাইছি না, কারণ একজন মানুষ হিসেবে কোনোভাবেই সীমান্তে যদি পাচার করার ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাকে গুলি চালাতে হবে। এটা অবশ্য একজন মানুষ হিসেবে আমি কখনোই সমর্থন করি না এবং গুলি চালানোর ক্ষেত্রে অবশ্যই তার একটা মেজার্স আছে, কোথায় গুলি চালাতে পারবে সেটাও কিন্তু বিএসএফ বা বিজেপি সবাই জানে। কিন্তু প্রশ্ন আসে যখন আপনাকে কেউ আক্রমণ করবে, তখন নিশ্চিতভাবে আপনাকে আপনার নিজেকে রক্ষা করার জন্য কিন্তু আপনাকে নিজেকে রক্ষা করতে হবে। সেটাও কিন্তু মানুষ হিসেবে বা মানবিক দিক থেকে সেটা কিন্তু আমি অ্যাডমিট করি এবং সেক্ষেত্রে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে একটি প্রাণহানির ঘটনাও যাতে না ঘটে সীমান্তে, সেটা কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, সংবেদনশীল মানুষ হিসেবে আমার প্রত্যাশা। এই দুই দিকের এতগুলো চাওয়া প্রত্যাশা এবং অবশ্যই ভারতের আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ভারতের একেবারেই প্রতিবেশী দেশ এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের অংশগ্রহণ এবং ভারতের প্রচুর সোলজারের তাদের আত্মত্যাগ এবং তারপর একটি সমৃদ্ধ অর্থনীতিতে সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার পেছনে ভারতের প্রত্যক্ষ পরোক্ষভাবে ইতিবাচক অনেক উদ্যোগ আপনি বা আপনারা বা আমাদের দিক থেকেও যারা সমালোচনা করেন তাদেরও বলবো যে এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবে না, কারণ ইতিহাস হয়তো আপনি স্বীকৃতি দিলেন না কিন্তু ইতিহাস মোছা যাবে না। ভারতের কিন্তু ইতিবাচক অংশগ্রহণ কিন্তু রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসায়িক দিক কিন্তু বলতে গেলে দুই দেশই কিন্তু সমানভাবে উপকৃত হচ্ছে। ভারতও উপকৃত হচ্ছে এবং বাংলাদেশও উপকৃত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অভূতপূর্ব জায়গায় গিয়ে পৌঁছেছিল, যদিও সেই যোগাযোগ ব্যবস্থা এখনো যোগাযোগ যে সমস্ত
সমস্ত যোগাযোগ ব্যবস্থা যে আছে সেটা নয়, কারণ ট্রেন চলছে না, অনেক ঢাকা কলকাতা ঢাকা রুটে সরাসরি বাস অনেক রুট বন্ধ হয়ে গিয়েছে, কাটা সার্ভিস চলছে না, কলকাতা ঢাকা দিল্লির মধ্যে ফ্লাইট কমে গিয়েছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা হলো আঁচ পড়েছে নেতিবাচক, সেটা হয়তো উল্লেখ করার মতো অঙ্কে নেই, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কের একেবারে রসায়নে স্বাভাবিকভাবে দুই দেশের অর্থনীতি কিন্তু স্বাভাবিক একটা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়েছে এবং ইতিমধ্যেই বেশ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষতিও হচ্ছে। সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এবং আগামীতে আমরা কি করে পারি, আমি যেটা শুরুতে বলছিলাম যে আমাদের কি করণীয় এই মুহূর্তে, প্রত্যাশা তো অনেক, দুই দেশের মধ্যে প্রত্যাশা থাকবেই, প্রতিবেশী, আমার বন্ধু, আমার স্বজন, আমার আত্মীয়, স্বাভাবিকভাবেই আমাদের ভালোবাসা থাকবে, রাগ থাকবে, ক্ষোভ থাকবে। তো এই মুহূর্তে আমার যেটি অ্যানালিসিস, আমি যেটা বিশ্লেষণ করে মনে হচ্ছে আমার কাছে যে এখানটায় গিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনাটা খুবই জরুরি, বেশি করে আরো আলোচনায় বসতে হবে এবং দুপক্ষকেই আরো বেশি সমঝে কথা বলতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে ভারতের দিক থেকে, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বলছি না, ভারতের দিক থেকে অনেক কুল এবং তারা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মতো এরকম অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে না দিল্লি। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে আমি যেটা চাইবো যে ঢাকাও একই রকম ভাবে এই কুলনেসটা বজায় রাখুক, কূটনৈতিক পর্যায়ে আলোচনার টেবিলে আরো বেশি করে বসা হোক এবং সাধারণ মানুষের মধ্যে যে বিদ্বেষ এবং বৈরিতা প্রশমনে সরকারের পর্যায়ে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হোক, সাধারণ মানুষকে ঠান্ডা করা হোক, বা সাধারণ মানুষকে বোঝানো হোক দুই দেশের সরকারের সঙ্গে সরকারের সুসম্পর্ক কোনোভাবেই সম্ভব নয় দুই দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে, গণমাধ্যমের মধ্যে, সমাজ মাধ্যমের মধ্যে আগে ভালো যোগাযোগ, ইতিবাচক যোগাযোগ স্থাপন করতে হবে এবং তারপর কিন্তু সামগ্রিকভাবে দুই দেশের সুসম্পর্ক আবার স্টেবল হবে, স্থিতিশীল হবে, আবার আগের জায়গায় ফিরে যাবে। তাহলে গণমাধ্যমের ভূমিকাও এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকাও 5 আগস্টের পর যেরকম ভাবে আমরা দেখেছি যে দুই দেশের গণমাধ্যমের একটি বড় অংশ পরস্পরের বিরুদ্ধে তুমুল কাদা ছোড়াছুড়ি এবং রিউমার ছড়ানোর কাজে ব্যস্ত। এখনো অনেক গণমাধ্যম কিন্তু সরাসরিভাবে যা হচ্ছে না সেটাকে বিভিন্নভাবে রং চং করে ওভার এক্সপোজ করা হচ্ছে এবং সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো স্বাভাবিকভাবে এখানটায় আমাদের আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব থাকবে যে এক্ষেত্রে অনেক বিষয়টি যেহেতু অনেক বেশি সংবেদনশীল, আমরা চাইবো যে গণমাধ্যম তার দায়িত্ব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তার দায়িত্ব পালন করবে এবং প্রতিবেশী দেশের অভ্যন্তরে যাতে নিজের দেশের ইমেজ ক্ষুণ্ণ না হয়, নিজের দেশের বিরুদ্ধে বিষোদ্গার না তৈরি হয় সেটাও দেখতে হবে এবং সেক্ষেত্রে পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, একটি ছন্দে কাজ করতে হবে যাতে এই যে চরম বৈরী পরিস্থিতি সেটার আবার উত্তরণ হয়, আবার রিস্টোর হয় কিংবা আবার আগের জায়গায় ফিরে যায়। যদিও আগের জায়গায় এই মুহূর্তে ফিরে যাবে সেটা আমরা প্রত্যাশা রাখতে পারি, কিন্তু সেটা পুরোপুরি এই মুহূর্তে হয়তো হবে না, কিন্তু যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটাতে খানিকটা ওপরের দিকে যাবে এবং সেটাও অনেকটা এই মুহূর্তে আস্তে আস্তে তারপর সেই আগের জায়গায় ফিরে যাবে। সেটা যেতেই হবে, কারণ দুই দেশের নির্বাচিত সরকার অবশ্যই চাইবে যে আবার প্রতিবেশী দুই দেশের মধ্যে আগের মতো সে সম্পর্ক ফিরে আসুক, আবার আগের মতো বন্ধুত্ব পূর্ণতার সম্পর্কে ফিরে আসুক। তো প্রধানত তাহলে যে দেখা যাচ্ছে যে মূলত সরকারকে ইতিবাচক মনোভাব নিয়ে বসতে হবে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে, সরকারের বিভিন্ন উপদেষ্টা, মন্ত্রী বা দায়িত্বপূর্ণ যারা সরকারের স্টেক হোল্ডার আছে তাদেরকে মাঝে মাঝে বলতে হবে এবং আশ্বস্ত করতে হবে এবং একই রকম ভাবে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিভিন্ন সিভিল সোসাইটি, বিশেষ করে যাদের কথা মানুষ শোনেন, বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা দেশি বিদেশি ইউটিউবার রয়েছে বা যাদের কথা আমরা শুনি বুঝি, তাদেরকেও অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনি উস্কে দিলে লাভটা কি হবে? আপনি তো একটা বিশেষ জায়গা থেকে কাউকে উস্কে দিলেন, কিন্তু এই উস্কে দেওয়ার ফলে 10 জন মানুষের জীবন বিপন্ন হলো, এই উস্কে দেওয়ার ফলে একটি স্বাভাবিক সম্পর্ক নষ্ট হলো। তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা উস্কে দেওয়ার কাজটি আপাত দৃষ্টিতে উস্কে না দিয়ে গঠনমূলক সমালোচনা করে যাতে একটি প্রেসার থাকে সব পক্ষের ওপর সেরকম ভাবে করুন, সেরকম ভাবে তথ্য আপনি ডেলিভার করুন। কিন্তু দয়া করে আপনারা যারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন আপনাদের বিভিন্ন আমরা বক্তব্য দেখছি, তারা একটু আপাতত শান্ত হয়ে
একটু পজিটিভ রোল প্লে করুন, দেখবেন যে এই সম্পর্ক স্বাভাবিক হবে। দেখুন, আপনারা যারা ইউটিউবার বাইরে থেকে বিভিন্ন রকম উস্কাচ্ছেন, তারা আপনারা উস্কাতে পারবেন কিন্তু শান্ত করতে পারবেন না। আপনাদেরকেও বলছি যে আপনারা সবাই এই মুহূর্তে একটু ভালো করে বুঝে শুনে তারপর কন্টেন্ট তৈরি করুন। অবশ্যই ভিউজ লাগবে, আপনাকে তো মিলিয়ন পেতে হবে, নাহলে আপনার রেভিনিউ কিভাবে আসবে। আপনারা যতই হয়তো এধার ওধার থেকে আপনাদেরকে পেট্রোনাইজ করা হোক না কেন, আপনাদের ফিডিং করা হোক না কেন, কিন্তু আলটিমেট হচ্ছে রাস্তায় যারা থাকেন তাদেরই কিন্তু জীবন সংকটাপন্ন হবে। ঠান্ডা ঘরে থেকে আসলে অনেক কিছু বক্তব্য দেওয়া যায়, সেটা কিন্তু সত্যিকার অর্থে কতটা নেতিবাচক হয় সেটা কিন্তু ভবিষ্যতে বলবে। এবং আপনারা যারা ইনফ্লুয়েন্সার তারাও একটু সতর্কতার মধ্যে আপনারা কন্টেন্ট করুন, আপনাদেরও ভিউজ আসবে এবং পাশাপাশি দুটো দেশের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, দুটো দেশের সরকারের মধ্যে সম্পর্ক আবার সুসংহত হবে। দেখুন, কূটনৈতিক পর্যায়ে কোনো দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক করবে না। কূটনৈতিক সম্পর্ক বা ডিপ্লোম্যাসি অ্যাক্ট প্রত্যেক দেশের জন্যই সমান। বাংলাদেশের অভ্যন্তরে তাদের নিরাপত্তা, বাংলাদেশের ভালো মন্দের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে ডিপ্লোম্যাসি হবে, ভারতের অভ্যন্তরে ভারত সেরকম ভাবে ডিপ্লোম্যাসি করবে। এখানে এটা প্রত্যেকেই ধর্ম, এটা আইন। এখানে সমালোচনা বা আলোচনা করার কিছু নেই। আপনি আপনার ঘরটা সামলাবেন, তারপর প্রতিবেশী। অবশ্যই বাংলাদেশের দিক থেকেও এটা নয়, কিন্তু তারপরেও আপনার ঘর আমার প্রতিবেশীর ঘর, এই ঘরটা নিয়ে পাড়া, আমি আপনি অর্থাৎ বাংলাদেশ, ভারত, তারপর পৃথিবী। আমাদের শান্তি বজায় রাখতে গেলে প্রথমে আমাদের নিজেরকে শান্ত হতে হবে, তারপর প্রতিবেশীর সঙ্গে শান্ত সম্পর্ক রাখতে হবে, তারপর আমাদের পাড়া বা দেশ এবং পৃথিবী শান্ত হবে। সুতরাং সেগুলোকে বোঝাতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান এই বৈরী সম্পর্ক, এই তিক্ততাপূর্ণ সম্পর্ক একমাত্র পারে সাধারণ মানুষের সম্পর্ক প্রতিস্থাপন। এক্ষেত্রে রাষ্ট্রের এগিয়ে আসতে হবে, তাদের পজিটিভ ভাইব নিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে, তাদেরও পজিটিভ ভাইব নিয়ে এগিয়ে আসতে হবে। এবং যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে উস্কাচ্ছেন, বিভিন্ন ফেসবুক, ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা, তাদের মনে অনেক কষ্ট দুঃখ থাকতে পারে। তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নির্যাতিত হয়ে দেশের বাইরে আছেন বা বিভিন্ন দেশে আছেন, কিন্তু দিন শেষে এই দেশটা আপনার, আমাদের সকলের। আমি ভারতীয়, আমারও। আপনারা যারা বাংলাদেশি হয়ে বাইরে বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স কাটাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন, আপনারও দেশ, আপনাকেও কখনো কখনো ফিরতে হবে। এই দেশটি আপনাদের বক্তব্যে যদি কোথাও কোনো এর থেকেও খারাপ পরিস্থিতিতে পরিণত হয়, আপনার পক্ষে একা গিয়ে কিন্তু কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হবে না। সুতরাং এখনই কিন্তু টাইম, যে টাইমে আপনাদেরকেও এই রাশ টানতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই কথাগুলো যারা ধৈর্য ধরে শুনেছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। আমি চেষ্টা করেছি আমার মতো করে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমি স্ক্রিন শেয়ার করতে। আমি চেষ্টা করব যে আপনারা যদি আমার এই বক্তব্য শুনে আপনাদের কাছে যদি ভালো লাগে, সেটা আপনারা লিখে জানাবেন। অন্যদিকে আমার এই বক্তব্যের সঙ্গে আপনারা যদি সহমত পোষণ না করেন, সেটাও আপনারা লিখে জানাতে পারেন। ভালো লাগা এবং মন্দ লাগা একেবারেই আপনাদের নিজস্ব বিষয়। মত প্রকাশের স্বাধীনতা আপনার এবং আমার, আমরা সবাই সংরক্ষণ করি এবং সেই অধিকারের বলেই কিন্তু আজকে আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করলাম। অবশ্যই আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো আমার আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। নমস্কার।